আসসালামু আলাইকুম। শুরু করছি শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব ৩। লিখেছেন নূরজাহান আক্তার আলো। এখন নিশতি রাত। ধীরে ধীরে ঘড়ির কাঁটা এগোচ্ছে তিনের ঘরে। গাঢ় আঁধারে ডুবে আছে ধারাধাম। আকাশে উঠেছে মস্ত বড় পূর্ণিমার চাঁদ। বইছে মৃদু বাতাস। আশেপাশে কোথাও এক দল কুকুর ডাকছে নিজস্ব সুরে। দু একটা জোনাকির দেখা মিলছে অদূরের ঝোপে। তারা নিজস্ব আলো জ্বলিয়ে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্বাধীন মনে। থেমে থেমে ঝিঝি পোকাও তাল মেলাচ্ছে অদ্ভুত সুরে। ঠিক সেই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে এলো শখ আর স্বর্ণ। হাঁটছে ধীর গতিতে, ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে সতর্ক দৃষ্টিতে। তাদের এক থেকে মাত্র কয়েক হাত দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে একটি পুরুষ অবয়। দারোয়ান কাকাকে দেখা যাচ্ছে না, বেঘরে ঘুমাচ্ছে বোধহয়। আর একটু সামনে এগিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা পেয়ে দ্রুত এগিয়ে গেল তারা। আর্তনাদ করে ঝাপটে ধরল সেই আগন্তুককে। আঘাতপ্রাপ্ত শরীর হালকা স্পর্শও যেন যান বেরিয়ে যাওয়ার জোগাড়। তবুও আগন্তুক ব্যথাতুর শব্দ না করে নিজেকে সামলে নিল। জোরপূর্বক হাসার চেষ্টা করলো। দুজনকে ঝাপটে ধরে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু অতিরিক্ত জ্বরে কাঠ হয়ে আসা কণ্ঠস্বরে কোনো শব্দই বের হলো না। কয়েকবার শুকনো ঢোক গিলেও চেষ্টার ব্যর্থ হলো। তাকে এই অবস্থায় হাসতে দেখে শখ কান্না ভেজা সুরে বলল, এই কী অবস্থা তোমার? কোথায় ছিলে তুমি? ফোন বন্ধ ছিল কেন? ছোট বোনের কথা শুনে বুঝে আসা চোখ দুটো পুনরায় খুলল সায়ন। আশেপাশে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, আমাকে ধর বোন। মাথা ঘুরছে, হাঁটতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। ভাইয়ের কথা শোনা মাত্রই স্বর্ণ আর শখ দ্রুত তাকে ধরল। তাদের চোখে পানি দেখে সায়ন কাঁদতে বারণ করলো, ফিসফিস করে জানালো সে ঠিক আছে এবং বাড়ির কেউ জানার আগে তাকে এখনই রুমে নিয়ে যেতে। ভাইয়ের অবস্থা দেখে কেউ কথা বাড়ালো না। ধীরে ধীরে দোতলায় নিয়ে যেতে সামনে পা বাড়ালো। চৌধুরী নিবাসের দোতলার রুমগুলো বাড়ির ছোট সদস্যদের দখলেই। বড়রা থাকে নিচতলায়। দোতলার সায়নের পাশে শুদ্ধর রুম, শুদ্ধর পাশটায় শখের রুম। শখ স্বর্ণ এক রুমে থাকে। ওরা দুজন ঘুমায়ও একসাথে, কিন্তু শীতলকে নেয় না, কারণ শীতলের ঘুমানোর ভঙ্গিমা ভালো না। সে ঘুমের ঘরে পাশের জনের বুকের উপর পা তুলে দেয়, ঘুমের ঘরে বকবক করে, হাসে। পাশের ঘুমন্ত মানুষটা যদি হঠাৎ খিলখিল করে হেসে ওঠে তাহলে কেমন লাগে? তাছাড়া শখ আর স্বর্ণ দুজনই রাত জেগে ফোনে কথা বলে। তারা এখন বড় হয়েছে, ব্যক্তিগত মানুষও রয়েছে। এসব শীতল জানলে সবাইকে জানিয়ে দিবে। এই মেয়ের পেট পাতলা, তার পেটে কথা থাকে না। অজ্ঞাত শীতল একা একটা রুমে থাকে। তার রুমের দরজা সবসময় হাট করে খোলা থাকে। বলা বাহুল্য, ইচ্ছে করে দরজা খোলা রাখে যাতে ভয় পেলে দৌড়ে বের হতে পারে। শখ স্বর্ণ বের হওয়ার আগেও দেখে এসেছে শীতল হাত পা ছড়িয়ে বেঘরে ঘুমাচ্ছে। কথা বলার সময় শীতলের গলার সুর আস্তে হয় না। তার ফিস ফিস করা কথাও পাশের জন্য শুনে ফেলে, তাই তাকে ডাকার ভুল করেনি তারা। তাছাড়া সায়ন তাদের কল করে বলেছিল যেন কেউ বুঝতে না পারে এমনভাবে বাসার বাইরে আসতে, কারণ তার এই অবস্থা দেখে তুলকালাম ঘটে যাবে। যা হবে সকালে দেখা যাবে। এই মুহূর্তে তার বিশ্রামের দরকার। শরীর ছেড়ে দিচ্ছে, অসহ্য ব্যথায় দু চোখ বুঝে আসছে। তাছাড়া এবারেই যে প্রথম তা নয়, এভাবে প্রায় দিনই মধ্যরাতে বাসায় ফিরে সে। আর তাকে চুপি চুপি বাসায় ঢুকতে সাহায্য করে তারই ছোট বোনেরা। তারা চারজন বাইরে থেকে সিঁড়ির কাছে আসতেই হঠাৎ ড্রয়িং রুমের লাইট জ্বলে উঠল। অন্ধকার কেটে আলোর মাঝে দেখা গেল শাহাদাত চৌধুরী দাঁড়িয়ে আছেন। দৃষ্টি তাদের দিকে নিবদ্ধ। ছোট চাচুকে দেখে চারজন ধরা পড়ে মাথা নিচু করে নিল। তবে মনে মনে খানিকটা স্বস্তি পেল শারাফাত চৌধুরীর কাছে ধরা না পড়ায়। ওনার কাছে ধরা পড়লে খবর ছিল তাদের। শাহাদাত চৌধুরী আঘাতপ্রাপ্ত শায়নের আপাদমস্তক তাকিয়ে দীর্ঘ শ্বাস ছাড়লেন। ছেলেটার মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ করা। এই ছেলেকে কতবার বুঝিয়েছেন এসব রাজনীতি না জড়াতে, কিন্তু এই ছেলে কথা শুনল তো। শুধু একবার নয়, বারবার বাড়ির সব সদস্যরা তাকে বুঝিয়েছে এসব না করতে, কিন্তু সে শোনেনি, বরং জেদ দেখিয়ে দলনেতা হয়েছে। তার চেলাপেলারা তাকে ভাই ভাই করে ডেকে মুখে ফেনা তুলে ফেলে, মিছিল মিটিং করে, মারামারিতেও দেখা যায়। যতদিন যাচ্ছে রাজনীতির সঙ্গে আরও জড়িয়ে যাচ্ছে সে।
এবং আজ জানা গেছে আবু সিদ্দিক নামের একজন রাজনীতিবিদের ডান হাত সে। নির্বাচনের জন্য যত দৌড়ঝাঁপ করতে হয় করছে আবু সিদ্দিকের হয়েই। এক কথায় শোনা মাত্রই সারাপাত চৌধুরী ভীষণ ক্ষেপেছে তার উপর, কারণ চৌধুরী নিবাসে কেউ সরাসরি রাজনীতিতে জড়ায়নি কখনো। সায়নী এই দুঃসাহস দেখিয়েছে। এসবের চক্করে কবে যে মার খেয়ে মরে রাস্তায় পড়ে থাকে কে জানে। ভালো স্টুডেন্ট সে, রেজাল্টও ফার্স্ট ক্লাস, অথচ আবেগের বশে ভুল ডিসিশন নিয়ে কেরিয়ার নষ্ট করতে রাজনীতিতে নাম লিখিয়েছে। তাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না রাজনীতি এত সোজা নয়। রাজনীতিতে টিকতে গেলে নোংরা সাফ করার সঙ্গে নিজের গায়ের নোংরা লাগতে হয়। লয়াল পার্সন হয়ে আর যাই হোক কখনো রাজনীতি করা যায় না। করলে যান মানসহ ক্ষমতা স্থায়িত্ব থাকে না। এসব ভাবতে ভাবতে উনি এগিয়ে এলেন। ড্রয়িং রুমের দেওয়ালে সেটে রাখা বড় দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিলেন। একবার তাকালেন বড় ভাইয়ের রুমের দিকে। ওই মানুষটা কিছুক্ষণ আগেই রুমে গিয়েছে। ছেলের টেনশনে অস্থির হলেও কাউকে বুঝতে দিতে রাজি নন তিনি। সায়ন পরশুদিন দুপুরে সবার সঙ্গে খেয়ে বের হয়েছিল। তারপর খোঁজ পাওয়া যাচ্ছিল না, তার ফোনও বন্ধ ছিল। তার ফ্রেন্ডরাও খোঁজ দিতে পারছিল না। দলের চেলাপেলাদের জিজ্ঞেস করলেও লাভ হয়নি। মধ্যখানে একদিন পর এত রাতে বাড়ি ফিরেছে সে। ছেলেটা বাড়ি ফিরেনি দেখে বড়দের কারো খাওয়াই নেই, চোখে ঘুম নেই, অথচ এই ছেলের মধ্যে এক ফোঁটা অনুশোচনা নেই। মনে মনে এসব ভেবে উনি শখ ও স্বর্ণকে সরতে বলে নিজের সায়নকে ধরে উপরে নিয়ে যেতে যেতে বলেন, নিজের জানের মায়া না করো, বাবা মায়ের কথা অন্তত মাথায় রাখতে পারো, তাদের বয়স হচ্ছে আর কত। সায়ন বরাবরের মতোই নিরুত্তর। রোজ এক কথা শুনতে শুনতে কানের পোকা বের হয়ে গায়ে শোয়া হয়ে গিয়েছে। এখন কেউ কিছু বললে তার গায়ে লাগে না, খারাপও লাগে না, বরং বেহায়া মনে আনন্দ হয়। কারণ ভীষণ শখের পেশায় নিজের নাম তৈরি করতে পেরেছে, ক্ষমতা অর্জন করেছে। তার নাম শাহরিয়ার চৌধুরী সায়ন। রাজনীতির মাঠে তাকে শাহরিয়ার ভাই নামেই পরিচিত সে। এটা তার কাছে গর্বের, অহংকারের। শাহাদাত চৌধুরী তাকে ধরে রুমে পৌঁছে দিয়ে সাবধানে বিছানায় শুইয়ে দিলেন। কিভাবে এই অবস্থা হলো সরাসরি জিজ্ঞাসা করলেন। সায়ন জানালো, বিপক্ষে দলের ছেলেপেলেরা একা পেয়ে দুঘা বসিয়েছে, একা থামাতে পারেনি কাউকে, ফলস্বরূপ আধমরা হতে হয়েছে। রাজনীতি মানেই তো একদিন মারো তো আরেকদিন মার খাও, এ আর নতুন কি। মাঝখানে একদিন হসপিটালে ছিল, বাসায় জানলে দুশ্চিন্তা করবে, তাই কাউকে জানায়নি সে। ফোনটা হারিয়ে গেছে বিধায় কাউকে জানাতেও পারেনি। দুশ্চিন্তা কারণ নেই, সে একদম ঠিক আছে। একের পর এক সায়নের দুর্বল যুক্তি শুনে শাহাদাত চৌধুরী শুধু শুনলেন, তারপর কিছু লাগবে কি না জানতে চাইলেন। সায়ন বালিশের মাথা রেখে না বোধক মাথা নাড়লেও মনে মনে ঠিকই বলল, ছোটবেলার মতন প্যান্ট খুলে আমাকে হিসে করিয়ে আনো চাচ্চু, বড্ড চাপে আছি। এখন বড় হয়েছ, এ কথা কি আর মুখে বলা যায়? তবুও দু হাতে ব্যান্ডেজ দেখে শাহাদাত চৌধুরী নিজে থেকেই জানতে চাইলেন, ওয়াশরুমে যাবে কি না বলো। মনের কথা বুঝে ফেলায় সায়ন একটু লজ্জাও পেল, তবে মুখে বলল যাবে না। এ কথা শুনে উনি চলে গেলেন। উনি যাওয়ার পরপর শখ আর স্বর্ণ খাবার হাতে রুমে ঢুকলো। শখ নিজের হাতে বড় ভাইকে খাইয়ে মেডিসিন খাইয়ে দিল। এদিকে খাওয়ার পরপর পেশাবের চাপ আরও বেড়েছে। ছোট বোনদেরও বলতে পারছে না ওয়াশরুমে নিয়ে যাওয়ার কথা। যতই হোক বোন তো। এদিকে ঘড়িতে কাটা এসেছে 3-এর ঘরে। সময় কাটছে যেন বাতাসের গতিতে। অনেক রাত হয়েছে দেখে বোনদের ঘুমাতে যেতে বলে কাঠ হয়ে পড়ে রইল সে। শখ ভাইয়ের গায়ে চাদর টেনে পা বাড়িতে সায়ন চোখ বন্ধ করে অবস্থায় বলল, শুধু কি বাসায় আছে নাকি চলে গেছে? ছোট ভাইয়া বাসাতেই আছে, ওকে ডেকে দিয়ে যা, আসতে ডাকিস, কেউ যেন না শোনে। আচ্ছা ভাইয়া। কথা বলে শখ আর স্বর্ণ শুদ্ধ রুমের দরজায় নক করলো। দুবার নক করতেই শুধু বেরিয়ে এলো, সম্ভবত পড়ছিল। এত রাতে দুজনকে দেখে কিছু বলার আগে স্বর্ণ জানালো, সায়ন ডাকছে। এত রাতে সায়নের ডাকা মানে আহত হয়ে বাড়ি ফিরেছে। সে কথা না বাড়িয়ে তাদের যেতে বলে, নিজেও পা বাড়ালো বড় ভাইয়ের রুমে। শুদ্ধ সায়নের রুমে গিয়ে কেবল দাঁড়াতে সায়ন তীক্ষ্ণ দৃষ্টিতে ছোট ভাইয়ের দিকে তাকালো। রাগে মুখ থমথম করছে তার। এতক্ষণ নিজেকে সামলালেও শুদ্ধকে দেখা মাত্রই চরচর করে রাগ বাড়ছে। ইচ্ছে করছে নাক বরাবর ঘুষি বসিয়ে দিতে। শুদ্ধ বড় ভাইয়ের দৃষ্টি মানে বুঝতে নির্বাক। সে জানে তাকে ডাকার মূল কারণ। সে নিজেও ভাইয়ের দিকে থেকে দৃষ্টি সরালো না, বরং চোখে চোখ রেখে সামনের সোফায় রাজকীয় ভঙ্গিমায় বসলো।
তাকে এভাবে বসতে দেখে সায়নের মেজাজ আরো বিগড়ে গেল। সে ব্যথা শরীর চট করে উঠে বসলো, তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যেটা করছিস ভালো হচ্ছে না, এখনই থেমে যা। কোনটা ভালো হচ্ছে না? কিসের কথা বলছি ভালো করেই জানিস। মিষ্টি কথার বাউল বাদ দিয়ে ঝেড়ে কাস। তুমি কি আমার গফ যে মিষ্টি বাউল ঝাড়বো? কেন ডেকেছো বলো? তুই আমার পিছু পিছু কৃষ্ণনগর কেন গেছিলি? শুদ্ধ সঠিক জবাবের ধারে কাছেও গেল না, বরং তেরা কণ্ঠে তাচ্ছিল্য করে বলল, ভুল পথ ছেড়ে সঠিক পথে এসো, এতে তুমি আমি দুজনই ভালো থাকবো। আমি সঠিক পথে আছি। না, নেই। তুমি ভুল মানুষের সঙ্গে সঙ্গ পেয়ে ভুলকে সঠিক বলে চালিয়ে দিলে হবে না। তোমাকে আগেও বলেছি, চোখ কান খোলা রেখে আগে মানুষ চিনে পা বাড়াও। এখন তোর থেকে আমাকে মানুষ চেনা শিখতে হবে। আমি বোকা, তুই চালাক, এটাই বোঝাতে চাচ্ছিস? বোঝাতে চাচ্ছি না, সরাসরি বলছি তুমি বোকা। বোকা বলেই যে কেউ সহজে তোমার ব্রেন ওয়াশ করতে পারে। তুমি না ভেবেই ভুল মানুষের বাঁচাতে বুলেটের সামনে বুকে পেতে দাঁড়িয়ে যাও। সেই মনীয় ভাই। শুদ্ধ। ভাইয়ের ধমক শুনে শুদ্ধ দমল না, বরং সে আগের তুলনায় তীক্ষ্ণ সুরেই পাল্টা জবাব দিল, চেঁচিয়ে সত্যকে মিথ্যে প্রমাণের বৃথা চেষ্টা করে এনার্জি লস করো না। এখনো সময় আছে, মানুষ চেনা শিখে নাও, নয়তো চরম মূল্য দিতে হবে তোমাকে। আজ তোমার দলের একজনকে মেরেছি, একই কাজ করলে আগামীতে আরও 10 জনকে মারবো। একজন রিসার্চার হিসেবে শুধু নাম কামিয়েছি তা কিন্তু নয়, ঘাড়তেরা হিসেবেও নাম ডাক রয়েছে আমার, আর সেটা তোমার থেকেও কেউ ভালো জানে না নিশ্চয়ই। ঢাকায় ফিরে যা। এসবের মধ্যে নিজেকে জড়াস না, এক কথা বারবার বলতে পারবো না। আর এর আগে তোর গায়ে হাত তুলিনি, আর তুলতেও চাই না। ফিরে যা, নিজের কাজ মন দে। আমার পার্টি অফিসের আশেপাশে তোকে যেন না দেখি। সবার কাছে তুই ভালো ছিলে, তাই হয়ে থাক। বড় ভাই যদি ভুল পথে পা বাড়ায়, তাকে সঠিক পথে আনার দায়িত্বটাও আপনা আপনি ছোট ভাইয়ের ঘাড়ে চলে আসে। আমি সর্বদা আমার দায়িত্ব পালনে অটল থাকি, আছি, তাই থাকবো। আর তোমাকে আগেও বলেছি, সিদ্দিক ভালো মানুষ নয়, তার সঙ্গে কাজ করতে পারবে না তুমি। কেন পারবো না? আমি বারণ করেছি তাই? তুই বারণ করার কে? আমি কি সেটা নিজেকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। তবে আমি যখন বলেছি তুমি সিদ্দিকের হয়ে কাজ করতে পারবে না, মানে পারবে না। আমি তোমাকে করতে দেব না। এবার বাড়াবাড়ি করছিস তুই। হয়তো। তবে আমি ততক্ষণ ভালো যতক্ষণ আমার আপনজন নিরাপদ থাকে। আমার ছেলেদের মানা করো, চৌধুরী নিবাসের দিকে ভুলেও যেন চোখ তুলে না তাকায়। নয়তো রিসার্চের কাজে ব্যবহার করা ইঁদুরের পরিবর্তে তাদের জলজ্যান্ত শরীরে ব্যবহার করব। এতে একটুও খারাপ লাগবে না আমার, বরং কয়েকটা নিরীহ ইঁদুর বেঁচে যাবে বলেই ভালো লাগবে। এ কথা বলে শুদ্ধ উঠে চলে গেল। সায়ন দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। রাজনীতি করে সে আর তাকে কি না দাপট দেখায় এই ছেলে। এত বড় সাহস, ছোট হয়ে বড় ভাইকে থ্রেট দেয়, শুনবে না। কারো কথাতেই রাজনীতি থেকে সরবে না সে। সেও এবার দেখবে শুদ্ধ ঠিক কি করে, কতদূর অবধি যেতে পারে। এদিকে রুম থেকে বের হয়েও আবার ফিরে এলো শুদ্ধ। সায়নের দিকে হাত বাড়িয়ে বলল, চলো। কোথায়? ছোট হয়েও বহুবার বড় ভাইয়ের ছোট কাজ সারতে সাহায্য করেছি, আজও দায়িত্ব পালন করি। হাত ধরো। এই কথা শুনে সায়ন দাঁত কটমট করে তাকিয়ে রইল। জেদ দেখিয়ে মুখ ফিরিয়ে নিল ভাইয়ের থেকে। তাকে মুখ ফিরতে দেখে শুদ্ধ এক ভ্রু উঁচু উঁচু করে তেড়া সুরে বলল, মুখ ফিরিয়েও লাভ হবে না। এখন আমার সঙ্গে তোমাকে ওয়াশরুমে যেতে হবে, আর আমার কথাতেই তোমাকে সিদ্দিকের সঙ্গ ছাড়তে হবে। এই কথার নড়চড় হবে না। চাইলে চেষ্টা করে দেখতে পারো, তবে ফলাফল যা আসবে আমার কথা মতোই। প্রয়োজনে লিখে রাখো, আমি শুদ্ধ যে এক কথার মানুষ সেটা মনে করিয়ে দিতে হবে না নিশ্চয়ই। এই কথা বলেই শুদ্ধ ভাইয়ের হাত শক্ত করে চেপে ধরে উঠে দাঁড় করালো। এদিকে তলপেটের চাপ, অন্যদিকে ভাইয়ের জেদের কাছে হার মেনে সায়নকে উঠতেই হলো। সারাফাত চৌধুরীর 3 সন্তান, সায়ন শুদ্ধ শখ। তারা বরাবরই মেধাবী স্টুডেন্ট। তাদের সঙ্গে পড়াশোনা নিয়ে ঘ্যান ঘ্যান করতে হয়নি কখনো, বরং তারা ফার্স্ট ক্লাসের উত্তীর্ণ হয়েছে প্রতিটা পরীক্ষায়। ক্লাস 10 অবধি শুদ্ধ সায়ন সময় বের করে ছোট বোন শখকে পড়িয়েছে, তার জটিল সমস্যাগুলো যত্ন করে বুঝিয়েছে। বোঝাতে গিয়ে কখনো মেরেছে, কখনো বকেছে। শখ মার বকা খেয়ে তাদের কাছেই পড়া শিখেছে। শখ সায়নের কাছে পড়তে ইংলিশ, শুদ্ধর কাছে ম্যাথমেটিক্স। তাদের পড়ানোর ধরনের আলাদা করে টিউশনের ব্যবস্থা করে দিতে হয়নি কখনো। বোনের জন্য প্রয়োজনীয় সাজেশন নোটস তারা নিজেরাই কালেক্ট করে এনে দিত।
কার থেকে আনতো এই প্রশ্ন করার সাহস হয়নি শখের। সে শুধু মন দিয়েই পড়তো। তাকে পড়ানোর মূল শর্ত ছিল ভালো রেজাল্ট। কিভাবে করব কি সে জানে? শুদ্ধ সায়ন দুজনই মাসে দুটো করেই পরীক্ষা নিত। কোয়েশ্চেন করতো জটিল করে, এতটা জটিল যে মাঝে মাঝে কোয়েশ্চেন দিকে শখের ঘাম ছুটে যেত, ভুলেও যেত এটা কোনো বোর্ড পরীক্ষা নাকি অন্য কিছু। তবে পরীক্ষায় ভালো করলে যখন দুই ভাই তার আবদার পূরণ করতো খুব খুশি হতো। মনে হতো কষ্ট সার্থক। এমন কষ্ট করতে ইচ্ছুক সে। পরীক্ষায় ভালো ফল করে সায়নের কাছে তার প্রথম আবদার ছিল, ভাইয়া আমি ফানুস উড়াতে চাই। এত ফানুস উড়াতে চাই যেন আকাশটা পুরো ফানুস ফানুস দেখায়। সপ্তাহখানেক পর তার আবদার পূরণ করেছিল সায়ন। সে অনেকগুলো ফানুস এনে সবাইকে সঙ্গ নিয়ে হৈ হৈ করে ফানুস উড়িয়েছিল। কি যে চমৎকার ছিল সেই মুহূর্তটুকু! রাতের বেলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকালেই সেদিনের কথা মনে পড়ে যায় তার। সায়ন এই বাড়িতেই বড় ছেলে হলেও বাড়িতে সবার সঙ্গে হাসি মুখে কথা বলে, মজা করে, বোনদের পেছনে লাগে, হাত ভর্তি জিনিস এনে দেয়, ছোটখাটো আবদার পূরণ করে। তবে তার থেকে শুদ্ধ একটু ব্যতিক্রম। সহজে হাসতে দেখা যায় না তাকে। হাসলেও মুচকি হাসি অবধি সীমাবদ্ধ। এই স্বভাব পেয়ে তার বাবার সারাফাত চৌধুরী থেকে। সারাফাত চৌধুরী যুবককালে কার্বন কপি যেন শুদ্ধ। কথায় কাজে একই রকম তেড়া স্বভাবের। যা পছন্দ নয় কখনো করবে না। তাকে দিয়ে সে কাজ কেউ করতেই পারবে না। আবার যা পছন্দ তার থেকে কেড়ে নিতে পারবে না। যেটা তার শুধু তারই। যেটা করবে বলে ঠিক করবে সে করবেই। তাকে আটকানো মুশকিল প্রায়ই। স্বাভাবিক কথা বলার সময়ও তার দৃষ্টি ভঙ্গি দেখে আচমকা বুকটা ধক করে ওঠে। মনে হয় এই বুঝি মনের গোপন কথা পড়ে ফেলল। সায়নের সঙ্গে সব ভাই বোনের সম্পর্ক খুনসুটিপূর্ণ হলেও শুদ্ধর সঙ্গে বনিবনা পড়ে না কারো। সারাফাত আর শুদ্ধ বাড়ির এই দুই পুরুষ একটু আলাদাই বলা চলে। নিজের আপন ভাই হলেও শখ তাকেও একটু ভয় পায়। পরীক্ষায় ভালো ফল করে সে ভয়ে ভয়ে শুদ্ধর কাছে আবদার করেছিল, ভাইয়া তোমার কাছে আমি কিছু চাই। খাতাতে ম্যাথ করতে করতে শুদ্ধ চোখ তুলে বোনের দিকে তাকালে শখ থতমত খায়, কথা ভুলে যায়। কথার খই হারিয়ে সে ভুলে যায় কি বলতে চেয়েছিল। বোন ভয় পাচ্ছে দেখে শুদ্ধ নরম সুরে জিজ্ঞাসা করেছিল, কি চাস বল। রিসার্চার সোয়াইব চৌধুরী শুদ্ধর বোন হিসেবে সবার কাছে এক্সট্রা সম্মান পেতে চাই। তোমাকে সফল রিসার্চার হিসেবে দেখতে চাই আমি। একথা শুনে শুদ্ধ জবাব দেয়নি, হাসেওনি, শুধু বোনের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। রিসার্চার হওয়ার তারও স্বপ্ন ছিল, কিন্তু সারাফাত চৌধুরী চাইতেন সে মেরিনার হোক, বড় বড় শিপে শিপে ঘুরে বেড়াক দেশ হতে দেশান্তর। যখন বোনকেও সাপোর্ট পেতে দেখলো সেও সিদ্ধান্তে অটল রইল। এরপরেই পড়াশোনায় তাগিদে চলে গেল ঢাকায়। শাওনের ব্যস্ততা বেড়ে গেল। দুই ভাইয়ের কাউকে না পেয়ে শখ টিউশন টিচারের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাবাকে জানালো। সারাফাত চৌধুরী নিজের মেয়ের জন্য হোম টিউটর ঠিক করে দিয়েছিলেন। শখ অনেকদিন ওনার কাছেই পড়তো। এরই মধ্যে আনাগোনা শোনা গেল সায়ন মিছিলে যায়, রাজনীতি করা ছেলেপিলের সঙ্গে ঘুরে, ভার্সিটিতে যার তার সঙ্গে হাতাহাতি করে। এভাবে প্রায় দিনই তার নামে অভিযোগ আসতে লাগলো। সারাফাত চৌধুরী খোঁজ নিয়ে জানলেন সত্যিই ছেলে রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে। মেরে ধরেও তাকে রাজনীতি ছাড়াতে গেল না, বরং তার মধ্যে অদম্য জেদের সৃষ্টি হলো। ঝুঁকে পড়ল রাজনীতিতে। এভাবে দিন যেতে যেতে ক্ষমতার জোরে পেয়েছে দলনেতার পদ। কিন্তু তার হঠাৎই পাওয়া ক্ষমতার ব্যাপারে একটা ঘাপলা রয়েছে। আর এই ঘাপলাটা ঠিক সর্ষে মধ্যে ভূত থাকার মতোই রহস্যময়।